শিবা আর সাধনা একে অপরকে অনেক ভালোবাসতো। তাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎই এক দুর্ঘটনায় শিবা তার বর্তমানের সকল স্মৃতি হারিয়ে ফেলে। সাধনাকে ভুলে সে আবারও ফিরে যায় তার এক্সের কাছে। এবার সাধনা কি করবে? নিজের ভালোবাসার মানুষকে অন্যের সাথে সে কিভাবে দেখবে? শিবা কি আর কোনোদিনও সাধনাকে মনে করতে পারবে না? তাদের এই সম্পর্কটা কি এখানেই শেষ হয়ে যাবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প হারতিনে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। গল্পের শুরু হয় রাজস্থানের জয়পুরে। এখানে দক্ষিণ ভারতের ছেলে শিবা আর তার বন্ধু মানি মিলে খুলেছে একটা অথেন্টিক সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট। প্রতিদিন এই রেস্টুরেন্টে গরম গরম ইডলি, দোসা, সাম্বার আর মেদুবাড়া বিক্রি করা হয়। তবে দেখা যায় নামে দুজন মিলে রেস্টুরেন্ট খুললেও এর বেশিরভাগ দায়িত্বই সামলাতে হয় শিবাকে। রান্না করা থেকে শুরু করে টেবিলে খাবার সার্ভ করা, এমনকি ক্যাশ সামলানো, এই সবকিছুই ছিল শিবার কাঁধে। মানি এসবের মধ্যে ছিল না। তার আসলে একটা ধারণা রয়েছে, সে এমবিএ করেছে, আর তার মতে এমবিএ করার পর রেস্টুরেন্টে এভাবে ছোটখাটো কাজ করা তার মতো শিক্ষিত মানুষের জন্য মোটেও মানানসই নয়। তাই রেস্টুরেন্টের কাজে খুব একটা মন না দিয়ে সে নিজের মতোই থাকতে পছন্দ করে। এই কারণে সে সব দায়িত্ব শিবার উপর দিয়ে দিয়েছে। তার তো দিনের একটা বড় অংশ কেটে যায় স্ত্রী অঙ্কিতার অভিমান ভাঙাতে ভাঙাতে। নিজের শহর থেকে এত দূরে রাজস্থানে শিবার আপন বলতে মূলত মানি আর অঙ্কিতাই রয়েছে। তাদেরকে নিয়েই তার জীবন কেটে যাচ্ছে। তার মা বাবা রয়েছে, তবে তাদের সঙ্গেও তার তেমন একটা যোগাযোগ নেই। খুব মাঝে মধ্যে তার মা ফোন করে, আর ফোন করেই অভিযোগ করে যে এতদিন হয়ে গেলেও শিবা কেন বাড়ি ফিরে আসছে না, কি সমস্যা। আমরা জানতে পারি শিবার বাবা অবসর নেয়ার পর বেশ কিছু টাকা পাবে, আর সেই টাকা দিয়েই শিবার জন্য নিজের শহরেই একটা রেস্টুরেন্ট করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার পরিবারের। কিন্তু শিবা পরিবারের কাছ থেকে দূরে রয়েছে, আর সেরকম দূরেই থাকতে চায়, একটু নিজের মতো করে থাকতে চায়। তাই বাড়ি ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই। একদিন শিবা তার এক টুরিস্ট গাইড বন্ধুর সঙ্গে রাজস্থানের বিখ্যাত নাহারগড় দুর্গে যায়। এতে বন্ধুর সাথে আড্ডাও দেওয়া হবে আর জায়গাও ঘোরা হবে। জয়পুরের আরাবাল্লি পাহাড়ের উপর অবস্থিত এই ঐতিহাসিক দুর্গটি, এটি শহরের দারুণ প্যানোরামিক দৃশ্যের জন্য বিখ্যাত। এই জন্যই প্রতিদিন অনেক টুরিস্ট আসে এখানে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য। অষ্টাদশ শতকে নির্মিত নাহারগড় ছিল জয়পুরের প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ, আর পরবর্তীতে রাজ পরিবারের অবকাশ যাপনের স্থান হিসেবেও এটা ব্যবহৃত হয়েছে। সেই সময় সব ছিল বেশ জাঁকজমকপূর্ণ। এসব কথা কিন্তু আমার নয়, শিবার বন্ধুর। সে সবাইকে এইভাবে এইসব লেকচার দিচ্ছিল। এরপর সেখানে সে কিছুক্ষণ রিল্যাক্স করতে নিজের টুরিস্ট গাইডের দায়িত্ব এবার শিবার উপর দিয়ে দেয়। এরপর শিবাই পর্যটকদের নাহারগড়ের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে শুরু করে। সে বেশ ভালোভাবে এই সবকিছু দেখাচ্ছিল। প্রফেশনাল টুরিস্ট গাইড না হলেও সে কাজটা ভালোই করছিল। এর মধ্যেই দেখা যাক মেয়ে ছুটতে ছুটতে সেখানে এসে পৌঁছায়। মেয়েটি এই টুরিস্ট গ্রুপেরই একজন, আর তার নাম সাধনা। সাধনাও চেন্নাই থেকে এসেছে। তার ক্যাব লেট হওয়ায় সে এতক্ষণ গ্রুপের সাথে জয়েন করতে পারেনি। এখানে ঘুরতে ঘুরতেই তার ভারদ্বাজ নামের ছেলের সঙ্গে দেখা হয়। ছেলেটা নিজ থেকে তার সাথে কথা বলতে শুরু করে। তার নাম কি, সে কোথা থেকে এসেছে, এই সবকিছু জানতে চায়। আর যখন সে জানতে পারে যে সাধনা তামিলনাড়ু থেকে এসেছে, তখন ভারদ্বাজ বলতে থাকে তামিল খাবার নাকি তার ভীষণ পছন্দ। আসলে ছেলেরা ফ্লার্ট করার সময় মেয়েদের সাথে যেভাবে কথাবার্তা শুরু করে, তার কথাবার্তাও ছিল অনেকটা সেরকমই। সেও মেয়েটার সাথে ফ্লার্ট করারই চেষ্টা করছিল। এর মধ্যেই পাহাড়ে ঘুরতে ঘুরতে সাধনার প্রচন্ড পানি তৃষ্ণা পায়, কিন্তু আশেপাশে কোথাও সে পানি খুঁজে পাচ্ছিল না। তাই তার খুব কষ্ট হচ্ছিল। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে শিবা পানি খাচ্ছিল। সে তখন তাকে পানি খেতে দেখতে পায়, আর সঙ্গে সঙ্গে শিবার কাছে ছুটে আসে আর তার কাছে পানি চাইতে থাকে। তখন শিবার কথা বলার ধরন আর উচ্চারণ শুনেই সাধনা কিছুটা বুঝতে পারে যে ছেলেটা সম্ভবত তামিলনাড়ুর। তাই সেই ব্যাপারে তাকে জিজ্ঞেস করে, কিন্তু শিবা এই ব্যাপারটা পুরোপুরি এড়িয়ে যায়, আর এবার সে ইংরেজিতে কথা বলে। আর শিবার ইংরেজি শুনে সাধনা আরো নিশ্চিত হয়ে যায় যে শিবা তামিলনাড়ুরই ছেলে। এভাবেই কথাবার্তার মধ্য দিয়ে তাদের পরিচয় হয়। এরপর সেদিনে সেই মধুর ট্যুরও শেষ হয়। এর মধ্যে ভারদ্বাজও সেখানে এসে হাজির হয়। সাধনাকে দেখতে পেয়েই সে আবারও ছুটে আসে আর তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাধনা কোনোভাবেই তার সঙ্গে থাকতে চাইছিল না। তাই ভারদ্বাজকে এড়িয়ে সাধনা দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে আর একটা অটো রিকশায় উঠে পড়ে। আসলে সেই ছেলেটার হাত থেকেই বাঁচতে চাইছিল, তাই সে এমনটা করে। তো অটো রিকশায় উঠে সাধনা দেখে সেখানে তো আগে থেকেই শিবা বসে আছে।
যাই হোক, দুজন এবার একই অটোরিকশায় যাত্রা শুরু করে। এরপর সাধনা নিজের থেকেই শিবার সঙ্গে অনেক কথা বলতে শুরু করে। প্রথমেই সে জানতে চায় শিবা কেন জয়পুরে এসেছে। শিবা তখন নিজের কথা বলতে গিয়ে জানায় তার বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল, আর ঠিক সেই কারণেই সে বাড়ি ছেড়ে জয়পুর চলে এসেছে। এখানে কিছুদিন থাকার পর সে সুযোগ করে ইউএসএ চলে যাওয়ার চেষ্টা করবে, আর এটাই তার ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে কিছুক্ষণ শিবার সঙ্গে কথা বলার পর সাধনা যখন আর তেমন কথা চালিয়ে যেতে পারছিল না, তখন সে অটোরিকশার ড্রাইভারের সঙ্গে কথা বলা শুরু করে। ভাঙা ভাঙা হিন্দিতে সে ড্রাইভারের কাছে জানতে চায় যে জয়পুরে ভালো খাবার কোথায় পাওয়া যায়। ড্রাইভারও তাকে সেসব জানাতে থাকে। এরই মধ্যে দেখতে দেখতে শিবার গন্তব্য চলে আসে। অটোরিকশা থেকে নামার আগে সাধনা তাকে জিজ্ঞেস করে যে সে কোথায় কাজ করে। শিবা তখন নিজের রেস্টুরেন্টের একটা কার্ড সাধনার হাতে দেয় আর বলে কখনো যদি ইডলি সাম্বার খাওয়ার ইচ্ছা হয় তাহলে যেন সে তার রেস্টুরেন্টে চলে আসে, সে তাকে সবচেয়ে ভালো ইডলি সাম্বার খাওয়াবে। সাধনাও তখন খুশি হয়ে যায়। সেদিনই দেখা যায় একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শিবাদের রেস্টুরেন্টে বড় একটা অর্ডার আসে। আর এই অর্ডার নিয়ে যখন তারা সেখানে পৌঁছে যায় তখন দেখা যায় অর্ডারটা আসলে সাধনাই তার অফিসের জন্য করেছে। সেই সময় শিবারা নিজেরাই খাবার দিতে আসে, তাই এসব দেখে সাধনাও বুঝতে পারে যে শিবাদের রেস্টুরেন্টটা আসলে খুব বড় কোনো হোটেল নয়। আসলে মানি তো নিজের পরিচয় হোটেলের মালিক হিসেবেই দেয়। শুধু তাই নয়, সাধনার অফিসের জন্য বিরাট অঙ্কের একটা ডিসকাউন্টও দিয়ে দেয়। তো সেখান থেকে যাওয়ার সময় শিবা মজা করে বলে দেয় সুন্দর মেয়ে দেখলেই যে সে এভাবে ডিসকাউন্ট দিয়ে দেয় সে কথা কি অঙ্কিতাকে সে জানিয়ে দিবে। এই শুনেই তো তার অবস্থা খারাপ। অন্যদিকে সাধনা তার বান্ধবীদের সঙ্গে শিবার কথাই বলছিল। বান্ধবীরা তখন মজা করে জানতে চায় হোটেলের মালিক দেখতে কেমন, খাবার যেমন মজার মালিকও কি তেমনই সুন্দর। এসব নিয়েই তো সবাই মিলে সাধনাকে খুব খেপাতে থাকে, ফ্রেন্ডরা যেমন করে আর কি। এরই মধ্যে সাধনার মা ফোন করে বসে। সাধনা আসলে বাড়ি থেকে পালিয়ে জয়পুর চলে এসেছে, আর এটা নিয়ে কথা বলতে গিয়ে মা বলে যেহেতু সে বাড়ি থেকে পালিয়েই গেছে তাহলে সেখানে গিয়ে অন্তত কোনো ভালো ছেলে খুঁজে নিক। তখন সাধনার বান্ধবীরাও মজা করতে থাকে আর বলতে থাকে একটা ছেলে তো ইতিমধ্যেই পাওয়া গেছে, এবার সাধনার সঙ্গে তার সেটিং করিয়ে দেওয়া হবে, তাই সে যেন চিন্তা না করে। তো এভাবেই সবাই মিলে সাধনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। দৃশ্য চলে যায় সেদিন বিকেল বেলা। সাধনা তার সব বন্ধুকে নিয়ে রেস্টুরেন্টে চলে আসে। আসলে তার এক বান্ধবী জোর করেই তাকে এখানে নিয়ে এসেছিল, কারণ তার ধারণা ছিল এই হোটেলের মালিকের সঙ্গে সাধনার বেশ ভালো একটা কেমিস্ট্রি তৈরি হতে চলেছে। তো তারা রেস্টুরেন্টে পৌঁছাতেই দেখা যায় মানি ভীষণ খুশি হয়ে যায়। দূর থেকে অঙ্কিতা লক্ষ্য করে তার স্বামী হাসি মুখে মেয়েদের সঙ্গে কথা বলছে, তবে মানি তাকে বুঝিয়ে বলে যে ব্যাপারটা তেমন কিছু নয়, সবাই আসলে শিবার জন্যই এসেছে। এরপরই শিবাকে ডাকা হয়। সাধনা তো তাকে দেখেই ভীষণ খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে জানতে চায় শিবা কি তাকে চিনতে পেরেছে, কিন্তু শিবা সেভাবে কোনো প্রতিক্রিয়াই দেখায় না। দূর থেকে মানি আর অঙ্কিতা এই পুরো ব্যাপারটা লক্ষ্য করতে থাকে। তাদের দুজনেরই তখন মনে হয় শিবা হয়তো ইচ্ছে করেই সাধনার সঙ্গে কথা না বলার চেষ্টা করছে, তবে সাধনা শিবার প্রতি যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। এরপর সবাই মিলে বেশ আনন্দ করে খাবার খেতে থাকে। খাওয়া শেষে বিল দেওয়ার সময় সাধনা মজা করে জানতে চায় তাদের জন্য কোনো কমপ্লিমেন্টারি আইটেম আছে কি, কিন্তু শিবা কিচ্ছু না বলেই সেখান থেকে চলে যায়। যাক, এরপরই সাধনারা অঙ্কিতার মানির সঙ্গে রেস্টুরেন্টের প্রশংসা করছিল আর সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই শিবা ছুটতে ছুটতে ফিরে আসে। তার হাতে ছিল কিছু মিষ্টি কমপ্লিমেন্টারি ডেজার্ট। এটা দেখে তো মানি আর অঙ্কিতা দুজনেই বুঝে যায় যে ব্যাপারটা কি। শিবা সাধারণত কাউকে এভাবে কমপ্লিমেন্টারি কিছু দেয় না, কিন্তু সাধনার জন্য যখন সে নিজে ছুটে এসে ডেজার্ট দিয়েছে তখন ব্যাপারটা যে শুধু খাবারের মধ্যেই সীমাবদ্ধ নয় সেটা বুঝতে তাদের আর বাকি থাকে না। তো দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়। ধীরে ধীরে দুজনের এই পারস্পরিক আগ্রহ বন্ধুত্বে পরিণত হয়। এরপর প্রায়ই তাদের জয়পুরের রাস্তাঘাটে একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায়, কখনো ট্যুরের বাহানায়, আবার কখনো রেস্টুরেন্টে খাবার খাওয়ার অজুহাতে তারা একসঙ্গে সময় কাটাতে থাকে। অনেক সময় তাদের সঙ্গে অঙ্কিতা আর মানিকেও দেখা যায়। চারজন মিলে হাসি ঠাট্টা করতে করতে বেশ আনন্দের সময় কাটাতে থাকে। এভাবেই শিবা আর সাধনার বন্ধুত্ব ধীরে ধীরে আরো গভীর হতে শুরু করে। একদিন রাতে কাজ করতে করতে সাধনা খেয়াল করে অনেক রাত হয়ে গেছে। তখন সে শিবাকে ফোন করে আর জানতে চায় এত রাতেও তাদের রেস্টুরেন্ট খোলা আছে কি। রেস্টুরেন্ট তো বন্ধ ছিল, তবুও শিবা নিজের হাতে ইডলি তৈরি করে সাধনার অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে গিয়ে শিবা দেখতে পায় সাধনা একটা কোডিং সমস্যার সমাধান করার চেষ্টা করছে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেও সে কোডটা ক্র্যাক করতে পারছিল না। ঠিক তখনই সাধনার বাবা ফোন করে আর সাধনাও ফোনে কথা বলতে কিছুক্ষণের জন্য সেখান থেকে উঠে যায়।
বাবার সঙ্গে কথা বলে ফিরে এসে সে দেখে সেই কোডটা শিবা ক্র্যাক করে ফেলেছে। এটা দেখে সে খুবই অবাক হয়, আর এটাও বুঝতে পারে যে শিবা শুধু সাধারণ একজন রেস্টুরেন্ট ওনার নয়, সে একজন কোডিং এক্সপার্টও। এটা দেখে সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ সেদিনই ছিল তার প্রজেক্টের ডেডলাইন, আর সেই কোডটা ক্র্যাক করা তার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, যেটা শিবা করে দিয়েছে। শিবার সাহায্যেই শেষ পর্যন্ত তার সমস্যাটার সমাধান হয়ে গেছে, তাই সে ভীষণ খুশি ছিল আর শিবার প্রতি অনেক কৃতজ্ঞও ছিল। তাই এবার চিন্তামুক্ত হয়ে দুজন মিলে গল্প করতে শুরু করে। সাধনা তার করা সব ট্যুরের কথা বলে, আর কোথায় কোথায় সে যেতে চায় তারও একটা তালিকা শিবাকে দেখায়। এরপর এখন পর্যন্ত সে যেসব জায়গায় ঘুরেছে সেই সবের ছবিও একে একে দেখাতে থাকে। দুজন মিলে এসব নিয়েই বেশ কিছুক্ষণ গল্প করতে থাকে। একসময় হঠাৎ করেই জানালার সবকিছু ধোঁয়াটে হয়ে যায়। তারা দুজনও তখন একে অপরের বেশ কাছাকাছি চলে আসে। মুহূর্তটা যখন আরো একটু এগিয়ে যাওয়ার মতো, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। দরজা খুলেই দেখা যায় মানি চলে এসেছে। শিবা সেখানে থাকায় মানিও বেশ অবাক হয়ে যায়। পরিস্থিতি সামলে দুজন সেখান থেকে চলে যায়। সেদিন তাদের মধ্যে আর বেশি কিছু এগোয় না, কিন্তু শিবায়ের পর থেকেই সাধনার কথা কিছুতেই মাথা থেকে বের করতে পারছিল না। তার মাথায় তো সারাক্ষণ সাধনার কথাই ঘুরছিল। সাধনা একবার শিবাকে বলেছিল যে রাজস্থানে এসে সে তারা দেখার অভিজ্ঞতা নিতে চায়। সেই কথাটা মনে রেখেই শিবা তার জন্য সারপ্রাইজ হিসেবে স্টার গেজিং এর ব্যবস্থা করে। সাধনার চোখ বেঁধে তাকে একটা প্রাসাদের মতো জায়গায় নিয়ে যায়, আর চোখের বাঁধন খুলতেই সামনে রাতের আকাশ আর অসংখ্য তারা ছিল। পুরো মুহূর্তটাই তখন হয়ে ওঠে ভীষণ রোম্যান্টিক। দৃশ্যটা সাধনারও অনেক পছন্দ হয়। এরপর শিবা তাকে একে একে বিভিন্ন তারা দেখায়, আর সেইগুলোর নামও বলতে থাকে। এক পর্যায়ে একটা তারা দেখিয়ে শিবা বলে এটাকে স্টার অফ লাভ বলা হয়। তাই তারার পেছনে থাকা একটা প্রেমের গল্পও সে সাধনাকে শোনায়। শিবার এত কিছু জানা আছে দেখে সাধনা ভীষণ অবাক হয়ে যায়, আর মজা করে বলে শিবা কোডিং জানে, জ্যোতিষবিদ্যা জানে, আবার রান্নাও এত ভালো জানে। আসলে তার পরিচয়টা কি? এই কথা শুনে তো দুজনেই হাসতে থাকে। তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ডিং ক্রিয়েট হয়ে গিয়েছিল। তো এভাবেই অনেকক্ষণ দুজন মিলে আকাশে তারা দেখতে থাকে। একসময় শিবা সাধনাকে জিজ্ঞেস করে তার কি মনে হচ্ছে। সাধনা তখন কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে আর বলে তার মনে হয় দুজন মানুষ যত দূরেই থাকুক না কেন, তারা যদি একই আকাশের এই তারাগুলো দেখতে থাকে তাহলে কোনো না কোনো ভাবে তারা একে অপরের কাছাকাছিই থাকে। এরপর হঠাৎ করেই এমন একটা কথা সে বলে ফেলে যা শিবা একেবারেই আশা করেনি। সাধনা আসলে সরাসরি শিবাকে প্রপোজই করে বসে। শিবা তো প্রথমে বিশ্বাসই করতে পারে না। সে মনে করে সাধনা হয়তো মজা করছে, কিন্তু সাধনা জানিয়ে দেয় সে একেবারেই মজা করছে না। সে সত্যিই শিবাকে পছন্দ করে। সে যেখানেই যায় তার শুধু মনে হয় শিবা যদি তার সঙ্গে থাকতো তাহলে সেই জায়গাটা আরো ভালো লাগতো। আর সাধনা এটাও বুঝতে পারে যে শিবাও তাকে পছন্দ করে, কিন্তু শিবা তখন বলে সে সাধনাকে পছন্দ করে ঠিকই, তবে একজন বন্ধুর মতো, এর বেশি কিছু নয়। এতে সাধনা আরো সরাসরি সবকিছু বলে। সে শিবাকে জিজ্ঞেস করে যদি সত্যিই শুধু বন্ধুর মতোই সে তাকে পছন্দ করে তাহলে কিছুক্ষণ আগে সে তার এতটা কাছে আসার চেষ্টা করছিল কেন। শিবা তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে ওই মুহূর্তটা হঠাৎ করেই তৈরি হয়েছিল, সেটাকে অন্য কোনো অর্থ দেওয়ার মতো কিছুই হয়নি, সেটা শুধুই একটা মোমেন্ট ছিল, এর বেশি কিছু নয়। এটা শুনে সাধনা বলে সে বুঝতে পারছে শিবা হয়তো তার সাথে ফান করতে চাইছে, এর বাইরে তার মনে আর কিছুই ছিল না। বিষয়টা সাধনার কাছে বেশ কষ্টেরও লাগে, কারণ সে তো কখনো ভাবেইনি যে শিবা এমন হবে। সে তো তাকে অন্যরকম ভেবেছিল। তার কাছে শিবাকে এতদিন ভীষণ রোম্যান্টিক একজন মানুষ বলেই মনে হয়েছে। শিবা তখন বলে আসলে ভালোবাসা অনেক বড় একটা শব্দ। এত সহজে কাউকে ভালোবেসে ফেলার সিদ্ধান্ত নেওয়া যায় না, কারণ ভালোবাসার সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকার মতো বিষয়ও জড়িয়ে আছে। সাধনা তখন একটু অভিমান করেই বলে যে সে ভেবেছিল শিবা অনেক রোম্যান্টিক, কিন্তু এখন দেখা যাচ্ছে শিবা আসলে ভীষণ প্র্যাকটিক্যাল, এর বেশি কিছু নয়। এরপরই তো শিবা কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর ধীরে ধীরে সে নিজের অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় একসময় তার জীবনে একজন ছিল, তার নাম ছিল সাহিত্য। সাহিত্য আর শিবা একই কলেজে পড়তো, দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো আর সবসময় একসঙ্গেই থাকতো। তখন তাদের দুজনেরই মনে হতো তারা যেন একে অপরকে ছাড়া বাঁচতেই পারবে না। শিবার একাডেমিক ক্যারিয়ারও ভীষণ ভালো ছিল। একের পর এক ভালো চাকরির সুযোগও আসতে থাকে তার সামনে, কিন্তু সে কোনো চাকরিই করতে চায় না, কারণ চাকরির জন্য তাকে নিজের শহর ছেড়ে অন্য কোনো বড় শহরে চলে যেতে হবে। আর সে তখন সাহিত্যর সঙ্গে
সেখানেই থাকতে চাইতো। একদিন শিবা সাহিত্যকে জিজ্ঞেস করে যে তার চাকরির কি হলো। সাহিত্য প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু পরে জানায় সে আসলে ইউএসএ চলে যাচ্ছে এমএস করার জন্য। এরই মধ্যে ভিসা প্রসেসিং এর কাজও শুরু করে দিয়েছে সে, তাই এখন আর কোনো চাকরির ইন্টারভিউ সে দিচ্ছে না। এই কথা শুনে শিবা যেন একেবারে আকাশ থেকে পড়ে। সে যেখানে একটা চাকরির জন্য নিজের শহর ছেড়ে দিল্লি যেতে রাজি নয়, সেখানে সাহিত্য কিভাবে তাকে ছেড়ে ইউএসএ চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এই ব্যাপারটা সে কিছুতেই বুঝতে পারে না, তাই স্বাভাবিকভাবেই তার ভীষণ মন খারাপ হয়ে যায়। সাহিত্য ব্যাপারটা বুঝতে পারে, তাই সে তখন তাকে বোঝায়। সে বলে শিবা আসলে বোকার মতো কথা বলছে, তাকে একটু প্র্যাকটিক্যাল ভাবে ভাবতে হবে। জীবনে নিজের ক্যারিয়ারকেই সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। ভালোবাসা থাকলেও ভবিষ্যতের জন্য দুজনেরই নিজেদের ক্যারিয়ার তৈরি করা দরকার, তাহলেই তো ফিউচার সেফ। শেষ পর্যন্ত শিবা বিষয়টা তার মায়ের সঙ্গে শেয়ার করে। সবকিছু শুনে শিবার মা তাকে বোঝায় যে তার সাহিত্যকে একজন ভালো বয়ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করা উচিত। দরকার হলে শিবাকেও আমেরিকা যাওয়ার চেষ্টা করতে হবে, দুজন সেখানে গিয়ে একসঙ্গে সেটেল হয়ে যাবে। এমনকি শিবার মা এটাও বলে যে দরকার হলে সে মন্দিরে মন্দিরে গিয়ে শিবার আমেরিকা যাওয়ার জন্য প্রার্থনাও করবে। মায়ের এসব কথা শুনে শিবার মন আবারও ভালো হয়ে যায়। এবার সে ঠিক করে সাহিত্যকে পুরোপুরি সাপোর্ট করবে। শুধু তাই নয়, নিজেও ইউএসএ যাওয়ার চেষ্টা করবে আর সেখানে গিয়ে সাহিত্যর সঙ্গে একটা সুন্দর জীবন শুরু করবে। এর মধ্যে একদিন সাহিত্যর সঙ্গে দেখা হলে শিবা লক্ষ্য করে যে সে কেমন যেন ইতস্তত করছে, মনে হচ্ছে সে কিছু একটা বলতে চায়। একসময় সাহিত্য জানায় সে 10 দিনের জন্য উটিতে যাচ্ছে বাবার ব্যবসার কিছু কাজ দেখার জন্য। এই কথা শুনে শিবা বলে এতে মন খারাপ করার কি আছে, 10 দিন পর তো সে আবার ফিরে আসবে। কিন্তু সাহিত্য চলে যাওয়ার পর দেখা যায় একদিন 2 দিন করতে করতে দিনের পর দিন কেটে যেতে থাকে, অথচ সাহিত্য আর শিবার সঙ্গে কোনো যোগাযোগ করে না। আর শিবা তো শুধু অপেক্ষাই করতে থাকে। সে ভাবে হয়তো একদিন সাহিত্য ফোন করবে আর ফিরে এসে সবকিছু আগের মতো করে ফেলবে। সাহিত্যর কোনো খবর না পেয়ে শিবা এরপর উটি চলে যায়। সাহিত্য তো শিবাকে দেখে বেশ অবাক হয়। শিবা তখন বলে সে আসলে তাকে দেখতেই এসেছে। প্রথমে সাহিত্য শিবার সঙ্গে দেখা করতে চায় না, কিন্তু সে বারবার অনুরোধ করতে থাকে যে সে অন্তত একটা বার দেখা করতে চায়। শেষ পর্যন্ত সাহিত্য রাজি হয়ে যায়। সাহিত্যকে সামনে থেকে দেখার পর শিবার মনে হয় তার ভেতরে যেন কোনো একটা সমস্যা চলছে। সে ঠিক স্বাভাবিক নেই, কিছু একটা নিয়ে অস্বস্তিতে আছে বলেই মনে হয়। একসময় সাহিত্য শিবার সঙ্গে কথা বলতে বসে, কিন্তু হঠাৎ করেই সে এমন একটা কথা বলে যা শিবা একেবারেই আশা করেনি। সাহিত্য জানিয়ে দেয় সে শিবার সঙ্গে ব্রেকআপ করতে চায়। সাহিত্যের মুখ থেকে এই কথাটা শুনে শিবা একেবারে হতভম্ব হয়ে যায়। সে তো কিছুতেই বিশ্বাস করতে পারে না। তার মনে হয় সাহিত্য হয়তো তার সাথে মজা করছে। এতদিনের সম্পর্ক, এত ভালোবাসার পর হঠাৎ করে সে কিভাবে ব্রেকআপের কথা বলতে পারে। শিবা তো এসব কিছুতেই বুঝে উঠতে পারে না যে হুট করে সাহিত্যর কি হলো। শিবা তখন বলতে থাকে তাদের মধ্যে তো কোনো সমস্যা নেই, তাহলে হঠাৎ করে সে ব্রেকআপ কেন করতে চাইছে। সাহিত্য তখন জানায় আসলে তাদের মধ্যে সবকিছুতেই সমস্যা রয়েছে। ক্যারিয়ার, ভালোবাসা, ভবিষ্যৎ জীবন নিয়ে দুজনের চিন্তা ভাবনা একেবারেই এক নয়। এতদিন একসঙ্গে থাকার কারণে হয়তো বিষয়গুলো সেভাবে চোখে পড়েনি, কিন্তু দূরে আসার পর সে বুঝতে পেরেছে তাদের মধ্যে পার্থক্যটা কতটা গভীর। শিবা তো তখনও এসব বিশ্বাসই করতে পারে না। তাদের সম্পর্কের 1000 দিন পূর্ণ হওয়ায় কতটা আনন্দ করে তারা সেলিব্রেট করেছিল, সেই কথাও সে তাকে মনে করিয়ে দেয়। কিন্তু সাহিত্য বলে আসলে এসব কিছুই তার ভালো লাগে না। উটিতে আসার পর শিবার থেকে দূরে গিয়ে সে বুঝতে পেরেছে একা থাকলেই সে অনেক বেশি রিল্যাক্স অনুভব করে। সাহিত্য আরো বলে শিবার এই অতিরিক্ত ভালোবাসা, সবসময় তার সঙ্গে থাকতে চাওয়া, এসবও তার কাছে এখন এক ধরনের চাপের মতো মনে হচ্ছে। সাহিত্যের কথাগুলো শুনে শিবা একেবারেই ভেঙে পড়ে। সে কিছুতেই এই সম্পর্কটা শেষ করতে চায় না, তাই কাপা গলায় বলে সাহিত্য চাইলে কিছুদিনের জন্য তাদের মধ্যে ব্রেকআপ করে নিতে পারে, কিন্তু একেবারে ব্রেকআপের কথা যেন সে না বলে, কারণ তাকে ছাড়া শিবা বাঁচতে পারবে না। সাহিত্য এসব শুনে বলতে থাকে শিবা একদিন ঠিকই ভালো থাকবে, তারা দুজন একসাথে কখনোই ভালো থাকবে না, তাই তাদের দূরে চলে যাওয়াই ঠিক। এরপর আর শিবা কিছুই বলে না, একদম চুপচাপ সেখান থেকে চলে যায়। পুরো ঘটনাটাই সাধনা তার কাছ থেকে শোনে। তার সঙ্গে থাকা মানি আর অঙ্কিতাও এর আগে শিবার অতীতের এই গল্পটা শোনেনি। সবকিছু শোনার পর সাধনা বলে সে বুঝতে পেরেছে যে শিবা এখন আর প্রেম ভালোবাসার কোনো সম্পর্কে যেতে চায় না, তাই সে কখনোই তাকে জোর করবে না। কিন্তু শুধু বন্ধু হয়েও তার পক্ষে শিবার সঙ্গে থাকা সম্ভব নয়। এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। সাধনা চলে যাওয়ার পর শিবার মনটা আবারও খারাপ হয়ে যায়। জীবনে দ্বিতীয়বারের মতো ভালোবাসা তার কাছে এসেও যেন আবারও দূরে চলে গেল। এবার সে কি করবে সেটাই বুঝতে পারে না। সে তো সারাদিন শুধু সাধনার কথাই ভাবতে থাকে। এদিকে সাধনার বন্ধুরা রেস্টুরেন্টে
গেলেও শিবা সেখানে সাধনাকে দেখতে পায় না। তখন সে না পেরে সাধনার অ্যাপার্টমেন্টে চলে যায় তার সাথে দেখা করার জন্য। আর সেখানে গিয়ে জানতে চায় সে কেন রেস্টুরেন্টে যায়নি। সাধনা জানায় সে রাতে খাবার খাবে না, তাই যায়নি। শিবা তখন তাকে বলে এখন থেকে জীবনে যা কিছু সে ভাববে সবকিছুর মধ্যে যেন তাদের দুজনকেই রাখে। এই কথা বলেই সে সাধনাকে জড়িয়ে ধরে। সাধনাও তখন ভীষণ খুশি হয়ে যায়। আর এরপর থেকেই শুরু হয় তাদের দুজনের সুখের সময়। তারা দুজন কাপল হিসেবে একসঙ্গে থাকতে শুরু করে। বহুদিন পর শিবা নিজের বাড়িতে ফিরে যায়। ছেলেকে দেখে তার বাবা মা ভীষণ খুশি হয়। তবে শিবার মায়ের আনন্দ আরো বেড়ে যায় যখন তারা জানতে পারে যে শিবার জীবনে এমন একজন এসেছে এখন যাকে সে তার হবু স্ত্রী হিসেবে তাদের সামনে পরিচয় করিয়ে দিতে পারে। এরপরই দেখা যায় দুই পরিবারের মধ্যে পরিচয় হয় আর ধীরে ধীরে দুই পরিবারই একে অপরকে পছন্দ করে নেয়। সবাই চায় তাদের ছেলে মেয়ের বিয়ে হোক আর তারা দুজন একসঙ্গে সুন্দরভাবে সেটেল হোক। তাই শিবা আর সাধনার সম্পর্ককে দুই পরিবারই মন থেকে মেনে নেয়। শিবা আর সাধনাও তখন একে অপরকে নিয়ে ভীষণ খুশি। ধুমধাম করে তাদের এঙ্গেজমেন্টও হয়। দুই পরিবার একসঙ্গে খুব আনন্দ করতে থাকে আর শিবা সাধনাও জীবনের বেশ সুন্দর একটা সময় কাটাতে থাকে। কিন্তু যখন মনে হচ্ছিল তারা জীবনের সবচেয়ে ভালো সময় পার করছে, ঠিক তখনই ঘটে যায় এক বড় বিপদ। শিবা ভয়াবহ এক অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। দুর্ঘটনায় তার মাথায় প্রচন্ড আঘাত লাগে, তাই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে জানায় তার শরীরে তেমন কোনো বড় ইনজুরি নেই, কিন্তু মাথার ভেতরে কিছু ব্লাড ক্লট জমেছে। যদি 3 দিনের মধ্যে সেই ক্লট নিজে থেকে সরে না যায় তাহলে অপারেশন করতে হবে। আর সেই অপারেশনও মোটেও সহজ নয়। এই অপারেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা 50-50। এমনকি অপারেশন সফল হলেও শিবা চিরতরে প্যারালাইজড হয়ে যেতে পারে। ডাক্তারদের এই কথা শুনে শিবার বাবা মা সাধনা যেন একেবারে ভেঙে পড়ে। এতদিন পর যখন তাদের মনে হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তখনই যেন মুহূর্তের মধ্যে সবকিছু অনিশ্চিত হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ খবর আসে শিবার জ্ঞান ফিরে এসেছে। খবরটা শুনেই সবাই ছুটতে ছুটতে শিবার কাছে চলে যায়। জ্ঞান ফেরার পর শিবাকে ডাক্তার তার নাম জিজ্ঞেস করে। এরপর তাকে কয়েকটা সাধারণ প্রশ্ন করে। সে ঠিকভাবে সবকিছু মনে করতে পারছে কিনা এবং শরীর কেমন লাগছে এই সব বোঝার চেষ্টা করে। ঠিক তখনই সাধনা ছুটতে ছুটতে সেখানে এসে পৌঁছায়। সে শিবার কাছে গিয়ে জানতে চায় সে ঠিক আছে কিনা, কিন্তু সাধনার দিকে শিবা কিছুটা অবাক হয়েই তাকায় আর তার কোনো কথার জবাবও দেয় না, বরং ডাক্তারকে বলে তার পরিবারের সবাইকে ডেকে আনতে। এরপর মা বাবার সঙ্গে সে কথা বলে, পরিবারের সবার সঙ্গে কথা বলে, কিন্তু সাধনাকে পুরোপুরি এড়িয়ে যায়। সাধনার সামনে দাঁড়িয়ে থাকলেও যেন সে তাকে চিনতেই পারছিল না। এর মধ্যেই মানি সেখানে চলে আসে। মানিকে দেখেই শিবা অবাক হয়ে জিজ্ঞেস করে সে তার মাথার চুল ফেলেছে কখন। শিবার এই প্রশ্ন শুনে সবাই একেবারে হতবাক হয়ে যায়, কারণ মানির মাথায় তো বহু বছর ধরেই কোনো চুল নেই। কলেজে পড়ার সময়ই তার মাথায় শেষ চুল ছিল। কেউ তো কিছুই বুঝতে পারছিল না। শিবা এরপর বলতে থাকে অ্যাক্সিডেন্টের সময় মানি নাকি তার সঙ্গেই ছিল, কিন্তু বাস্তবে মানি সেই সময় তার সঙ্গে ছিলই না। এরপর শিবা অবাক হয়ে জানতে চায় তার ভালোবাসার মানুষ এখনো কেন আসেনি। সবাই তো অবাক, কারণ তার ভালোবাসার মানুষ তো তার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু শিবা তাকে একেবারেই চিনতে পারছে না। সাধনা তখন ব্যস্ত হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে শিবা আসলে কেমন আছে, তার কি হয়েছে। এবার শিবা বিরক্ত হয়ে সাধনাকে জিজ্ঞেস করে সে আসলে কে, এতক্ষণ ধরে বারবার তাকে প্রশ্ন করছে কেন, আর তার জন্যই বা সে এত চিন্তা করছে কেন। শিবার কথায় সবাই যেন আকাশ থেকে পড়ে। পরিস্থিতি আরো অদ্ভুত হয়ে যায় যখন শিবা মানির কাছে জানতে চায় সাহিত্য কেন এখনো আসেনি। শিবা বলে তার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সাহিত্য তো তার ভালোবাসার মানুষ, তাহলে সবার আগে তো তারই ছুটে আসার কথা। এই কথা শুনে সবাই বুঝতে পারে শিবার স্মৃতির মধ্যে ভয়ঙ্কর কিছু একটা ঘটেছে। সাধনা তখন শিবার মুখে সাহিত্যের কথা শুনে বুঝতে পারে শিবা ঠিক কোন সময়ে স্মৃতিতে আটকে আছে। শিবা যখন বলে সাহিত্য তাকে ছেড়ে 10 দিনের জন্য উটিতে চলে গিয়েছিল, তখন সবাই বুঝতে পারে যে সেই সময়ের পরের কোনো স্মৃতিই শিবার মনে নেই। অর্থাৎ দুর্ঘটনার আগে এত বছর ধরে ঘটে যাওয়া সবকিছুই তার স্মৃতি থেকে মুছে গেছে। এরপর শিবা ডাক্তারকে জিজ্ঞেস করে যে সে এখন ট্রাভেল করতে পারবে কি, কারণ তাকে তার গার্লফ্রেন্ড সাহিত্যর কাছে যেতে হবে। শিবার মুখে আবারও সাহিত্যের নাম শুনে সাধনা আর নিজেকে সামলাতে পারে না। সে দ্রুত সেখান থেকে বাইরে বেরিয়ে যায় আর একা দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে আবারও ভেতরে ফিরে আসে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য মানি তখন শিবাকে বলে যে তার মতে সাধনা শিবার খুব ভালো একজন ফ্রেন্ড। শিবা তখন সাধনার দিকে তাকিয়ে বলে
তাহলে নিশ্চয়ই সাধনা তার গার্লফ্রেন্ড সাহিত্যর ব্যাপারে সবকিছু জানে। শিবার এই কথাবার্তায় সাধনা আর মানি দুজনেই বুঝতে পারে যে তার স্মৃতি আসলে অনেক বছর পেছনে আটকে গেছে। এরপর মানি যখন শিবাকে বলে যে অঙ্কিতা এখন তার স্ত্রী, তখন শিবা কিছুতেই সেটা বিশ্বাস করতে চায় না। সে বলে অঙ্কিতার মতো মেয়েকে মানি কখনোই পটাতে পারে না, নিশ্চয়ই এসব সে বানিয়ে বানিয়ে বলছে। তখন মানি তাকে তাদের বিয়ের ছবিও দেখায়। ছবি দেখে শিবা ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গেই তার মাথায় প্রচন্ড চাপ পড়ে আর সাথে সাথেই মাথা ব্যথা শুরু হয়। ডাক্তার এবার সাধনাকে আলাদা করে নিয়ে বুঝিয়ে দেয় যে শিবার অতীতের স্মৃতি জোর করে ফিরিয়ে আনার চেষ্টা করা তার জন্যই বিপজ্জনক হতে পারে। তাই এই মুহূর্তে তাকে বলা যাবে না যে সাহিত্য আসলে তার এক্স গার্লফ্রেন্ড এবং বর্তমান জীবনে তার পাশে থাকা মানুষটি সাধনা। বরং শিবার পুরনো স্মৃতির সঙ্গে মিল রেখে সাহিত্যকেই আবার তার জীবনে ফিরিয়ে আনতে হবে। কথাটা সাধনার জন্য ভীষণ কঠিন ছিল, তবুও বুকের মধ্যে পাথর বেঁধে সে সাহিত্যের সঙ্গে যোগাযোগ করে। সাহিত্য তখন স্পষ্ট জানিয়ে দেয় সে এখন ইউএসএ থেকে ফিরে এসেছে আর নিজের বাবার এস্টেটের দেখাশোনা করছে। শিবার অ্যাক্সিডেন্টের কথা শুনে তার খারাপ লেগেছে ঠিকই, কিন্তু সে আর এই ঝামেলার মধ্যে জড়াতে চায় না। অন্যদিকে শিবা কিছুতেই বিষয়টা মানতে চায় না। তাকে যখন বলা হয় যে সাহিত্য এখন উটির একটা স্টেটে আছে, তখন সে আর এক মুহূর্তও দেরি করতে চায় না। সে সঙ্গে সঙ্গে সাহিত্যর সঙ্গে দেখা করতে যেতে চায়। বাধ্য হয়ে সাধনার মানিও তার সঙ্গে রওনা হয়। এদিকে সাহিত্য যখন সাধনাকে ফোন করে, তখন সাধনা তাকে বোঝানোর চেষ্টা করে যে শিবার জন্য তাকে অন্তত একটাবার সামনে আসতে হবে। কিন্তু সাহিত্য বলে সে কিভাবে তার বাবার এস্টেট দেখাশোনা করবে, তাহলে তার বাবা তো 3 বছর আগেই মারা গেছে। এই পুরনো ঝামেলার মধ্যে সে আর জড়াতে চায় না। সাধনা আর মানি তখন বুঝতেই পারছিল না সাহিত্যর বাবার মৃত্যুর বিষয়টা শিবাকে কিভাবে বোঝাবে। শেষ পর্যন্ত তারা উটিশে এস্টেটে পৌঁছে যায়। সেখানে সাহিত্যকে দেখা মাত্রই শিবার নিজেকে সামলাতে পারে না, ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তার কাছে তো মনে হচ্ছিল প্রায় 10 দিন পর হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষটাকে সে অবশেষে আবারও ফিরে পেয়েছে। সাহিত্যকে জড়িয়ে ধরার পর শিবা তার কাছেই জানতে চায় যে তার বাবা কেমন আছে। দূর থেকে সাধনার মানি ইশারায় তখন তাকে বোঝাতে থাকে যে সে যেন কোনোভাবে পরিস্থিতিটা সামলে নেয়। তখন সাহিত্য বাধ্য হয়ে জানায় তার বাবা শিবার অ্যাক্সিডেন্টের সময়ই মারা গেছে। এই কথাটা শুনেই শিবা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, তার অনেক খারাপ লাগে। এরপর সে সাহিত্যকে সান্ত্বনা দেয় আর বলে সে এখানেই থাকবে, বাকি দুজনের জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করে দিবে। কিন্তু পরিস্থিতি সামলাতে সাহিত্য শেষ পর্যন্ত সবাইকে এস্টেটে থাকার অনুমতি দেয়। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সাধনা হঠাৎই লক্ষ্য করে যে শিবা পা টিপে টিপে কোথাও যাচ্ছে। এটা দেখে তার সন্দেহ হয়, তাই সেও চুপচাপ শিবার পেছন পেছন যায়। কিছুক্ষণ পর দেখতে পায় সে সাহিত্যের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। দৃশ্যটা দেখে সাধনা ভীষণ চমকে যায়। সে সঙ্গে সঙ্গে মানির কাছে ছুটে গিয়ে তাকে ডেকে তোলে আর সবকিছু জানায়। এদিকে ঘরের ভেতরে শিবাকে দেখে সাহিত্যও প্রচন্ড অবাক হয়ে যায়। সে শিবাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু শিবা তো কিছুতেই যেতে রাজি হয় না। সে বলে সে এখানেই থাকবে। সাহিত্য তার খুব কাছের মানুষ, তার ভালোবাসার মানুষ। কয়েকদিন পরই তো তাদের বিয়ে হওয়ার কথা। সাহিত্য তখন কি করবে কিছুই বুঝতে পারে না। পরিস্থিতি সামলানোর জন্য সে শিবাকে জিজ্ঞেস করে তার শেষ কি মনে আছে। শিবা জানায় তার শেষ স্মৃতি হলো সে আর মানে উটিতে আসছিল সাহিত্যের রাগ ভাঙানোর জন্য। সাহিত্য তখন বুঝে যায় শিবা এখনো এটাই বিশ্বাস করছে যে সে আর সাহিত্য আগের মতোই একে অপরকে ভালোবাসে। তার কাছে সময়টা যেন সেখানেই থেমে আছে। তো এর মধ্যেই মানি সেখানে চলে আসে আর বলতে থাকে আজ রাতে তারা সবাই একসঙ্গে বসে আড্ডা দিবে। শিবা তো তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু মানি কিছুতেই যায় না। সে বুঝতে পারছে শিবাকে একা রেখে যাওয়া মোটেও ঠিক হবে না, তাই সে এখান থেকে কোনোভাবেই যেতে চায় না। অন্যদিকে সুযোগ পেয়ে সাহিত্য সাধনার সঙ্গে কথা বলে। সে সাধনাকে সতর্ক করে দেয় যে সে সবকিছু তার কথা মতো করছে ঠিকই, কিন্তু শিবা যদি আবারও এভাবে তার গায়ে পড়ে বা কোনো ঘনিষ্ঠতা দেখাতে চায়, তাহলে কিন্তু সে আর চুপ থাকবে না। সব সত্য সে শিবাকে বলে দিবে। সাধনা তখন সাহিত্যকে কোনোভাবে পরিস্থিতিটা সামলে রাখার অনুরোধ করে। সে বলে অন্তত একটা সপ্তাহ ম্যানেজ করতে হবে। সাহিত্যও বাধ্য হয়ে রাজি হয়। সকাল হতেই মানির ফোনে একের পর এক ফোন আসতে শুরু করে। প্রথমে ফোন করে সাধনার বাবা মা। তারা জানতে চায় শিবা যদি তাদের মেয়েকেই ভুলে যায় তাহলে এই বিয়ের আর কি মানে থাকে। মানি তখন তাদের বোঝানোর চেষ্টা করে যে সে পুরো পরিস্থিতিটা সামলে নেওয়ার চেষ্টা করছে, দেখা যাক কি করা যায়। এরপরই মানির স্ত্রী ফোন করে। এতদিনেও সে ফিরে আসেনি, তাই সে মানিকে বেশ গালমন্দ করতে থাকে। মানি তো তাকে কিছুই বলতে পারে না। সব শেষে ফোন আসে শিবার মায়ের। সেও মানির উপর খুব রাগারাগি শুরু করে দেয়। তার অভিযোগ মানিই শিবাকে জয়পুরে নিয়ে এসেছিল আর তার কারণেই আজ এত কিছু ঘটেছে। বেচারা যে কি করবে সেটাই বুঝে পাচ্ছিল না। এদিকে সাহিত্য আর সাধনা একই বিছানায় ঘুমিয়েছিল।
শিবা তখন সাহিত্যকে ডাকতেই সাধনারও ঘুম ভেঙে যায়, কিন্তু সে চুপচাপ চোখ বন্ধ করেই শুয়ে থাকে আর শুনতে থাকে শিবা কি বলছে। শিবা তখন সাহিত্যকে জানায় আজ তারা দুজন মিলে বাইরে ঘুরতে যাবে। পরিস্থিতির কারণে সাহিত্যও তখন বাধ্য হয়ে শিবার সঙ্গে যেতে রাজি হয়। তবে সাধনার ভীষণ মন খারাপ হয়ে যায়, আবার সে কিছু বলতেও পারে না, তাই চুপচাপ সব সহ্য করে নেয়। দৃশ্য চলে যায় পরদিন। দেখা যায় দুজন মিলে ঘুরতে বের হয়, কিন্তু পুরো সময়টাতেই সাহিত্যের ফোনে বারবার কাজের জন্য কল আসতে থাকে। সে আসলে সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকতে চাইছিল। শিবার সঙ্গে সময় কাটাতে যেন তার কোনো আগ্রহই ছিল না, অথচ শিবা চাইছিল সাহিত্যের সঙ্গে একটু রোমান্টিক সময় কাটাতে। একসময় একটা সুন্দর জায়গায় এসে পৌঁছায় তারা। সেখানে আগে থেকেই সাধনা আর মানি অপেক্ষা করছিল। তাদের দুজনকে একসঙ্গে দেখে শিবা একটু বিরক্তই হয়, তবে সাহিত্য বরং খুশিই হয়, কারণ সে শিবার সঙ্গে একা সময় কাটাতে চাইছিল না এবং বারবার কোনো না কোনো ভাবে শিবাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু শিবা তো বারবার তাদের পুরনো দিনের রোমান্টিক মুহূর্তগুলোর কথাই টেনে আনতে থাকে। সাহিত্যকে সেই পুরনো সম্পর্কের কথা মনে করিয়ে দিতে থাকে। তাই এখন সাধনাদের দেখে সে একটু স্বস্তি ফিরে পায়। এরপর তারা এমন একটা জায়গায় যায় যে জায়গাটা শিবার কাছে একেবারেই নতুন মনে হয়। সে আগে কখনো এখানে আসেনি, তার অন্তত মনে নেই। আসলে জায়গাটা নতুন নয়, 3 বছর আগেই তারা এখানে এসেছিল, কিন্তু সেই সময়ের কোনো স্মৃতিই তো এখন শিবার মনে নেই। তো সেখানে ফুচকা খেতে খেতে হঠাৎই শিবা ফুচকাওয়ালার সঙ্গে হিন্দিতে কথা বলে ওঠে। নিজের মুখ থেকে হিন্দি শুনে সে নিজেই ভীষণ চমকে যায়। তাই অবাক হয়ে সে জিজ্ঞেস করে সে হিন্দি কিভাবে বলতে পারলো, কারণ সে তো আগে হিন্দি বলতে পারতো না। জয়পুরে যাওয়ার পরেই সে হিন্দি শিখেছিল, তবে এসব তো তার মনে নেই। তাই মানি তখন দ্রুত পরিস্থিতিটা সামলানোর চেষ্টা করে। সে বলে হিন্দি সিনেমা দেখতে দেখতে সবাই তো কিছুটা হিন্দি শিখে যায়। এমনকি মানি নিজেও হিন্দিতে কথা বলে পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু এসব কোনো কিছুতেই শিবার মন বসে না। তার মাথার ভেতর যেন ছোট ছোট কিছু ফ্ল্যাশব্যাক আসতে শুরু করে। বিষয়টা বুঝতে পেরে সাধনা দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে। ডাক্তার তাকে আশ্বস্ত করে জানায় এ ধরনের ছোট ছোট ফ্ল্যাশব্যাক আসাটা স্বাভাবিক, তবে শিবার অতীতের স্মৃতিগুলো ধীরে ধীরে ফিরে আসছে, এটা একটা ভালো দিক। ডাক্তার আরো জানিয়ে দেয় শিবাকে জোর করে তার পুরনো স্মৃতি মনে করানোর চেষ্টা করা যাবে না, তাকে স্বাভাবিকভাবে থাকতে দিতে হবে আর তাকে যথেষ্ট রেস্টও নিতে হবে। কোনো ধরনের মানসিক চাপ দেওয়াও ঠিক হবে না। অন্যদিকে কাজ নিয়ে ব্যস্ত থাকা সাহিত্যকে দূর থেকে দেখছিল শিবা। কাজ সামলানোর সময় সাহিত্যকে তার বেশ ভালোই লাগছিল। শিবা তখন সাহিত্যকে বলে সে চাইলে শিবাও এখানে এস্টেটের কাজে তাকে সাহায্য করতে পারে। সাহিত্য কি বলবে বুঝে ওঠার আগেই সেখানে সাধনা এসে হাজির হয়। সে শিবাকে ওষুধ খেয়ে নিতে বলে আর সাহিত্য যেন তাকে বেশি বিরক্ত না করে সেটাও বোঝানোর চেষ্টা করে। কিন্তু আসলে সাধনা যতই সাহিত্যকে বোঝাক, বাস্তবতা হলো সাহিত্যকে শিবা নিজেই বারবার বিরক্ত করছিল। যাই হোক, এভাবেই অতীতের সেই সময়টাকে নতুন করে কাটাতে থাকে শিবা, নতুন করে বাঁচতে থাকে। সাহিত্য যতই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুক, শিবা শুধু সাহিত্যের সঙ্গেই সময় কাটাতে চায়। আর বেচারি সাধনার জন্য এই পুরো বিষয়টাই ভীষণ কষ্টের হয়ে উঠেছিল। কিন্তু তারপরেও শিবার ভালো থাকার জন্য তাকে সবকিছু মেনে নিয়ে এই পরিস্থিতিতে সাহায্য করতে হয়। এর মধ্যে একদিন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। শিবা এসে সবাইকে জানায় যে সে আর সাহিত্য বিয়ে করতে চলেছে, আর এই সিদ্ধান্ত নাকি তাদের দুজনের সম্মতিতেই হয়েছে। এই কথাটা শুনে সাধনা একেবারে অবাক হয়ে যায় যে এসব সে কি শুনছে। সে তো সাথে সাথে সাহিত্যর দিকে তাকায়, কারণ সাহিত্য তো শিবাকে এতদিন ইগনোর করেছে। এখন শিবা এসব কি বলছে? তো পরে এক পাশে গিয়ে সাহিত্য সাধনাকে বোঝায় যে শিবা যখন তাকে বিয়ের জন্য প্রপোজ করেছে তখন সে আর না বলতে পারেনি, কারণ সে যদি তাকে সরাসরি না বলে দিত তাহলে শিবার মানসিক অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারত। এ কারণেই সে এরকম করেছে। কিন্তু সাধনা তো আর এসব মেনে নিতে পারছিল না, তার অনেক বেশি খারাপ লাগছিল। তাই সে সাহিত্যকে বলে এভাবে আর কতদিন চলবে? শিবার স্মৃতি যদি একদিন পুরোপুরি ফিরে আসে তখন কি হবে? তাদের সামনে আসলে আর কি অপশনই বা আছে? এই সব কিছু নিয়ে ধীরে ধীরে সাধনা একেবারে ভেঙে পড়ে। তার মনে একটু যা আশা ছিল সেটাও শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় প্রয়োজন পড়লে সে সবকিছু ছেড়ে সেখান থেকে চলে যাবে। তাও সে শিবার কোনো ক্ষতি হতে দিবে না, আর শিবাকে অন্য কারো হতেও সে দেখতে পারবে না। তখন মানি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে সে যেন এমন না করে, কিন্তু সাধনার মন কিছুতেই শান্ত হয় না। তার অনেক বেশি কষ্ট হতে থাকে। এর মধ্যেই পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। সাধনার সামনে এসে শিবা বারবার সাহিত্যর নাম ধরে ডাকতে থাকে। প্রতিবারই সেই নাম শুনে সাধনার বুকের ভেতরটা যেন আরো ভারী হয়ে যায়। সাহিত্য তখন অন্যদিকে মানির কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে। সে জানায় এখন আর শিবাকে তার বিরক্ত লাগছে না, বরং শিবার সঙ্গে কাটানো সময়গুলো তার ভালোই লাগছে।
এতদিন যেভাবে শিবাকে সে এড়িয়ে এড়িয়ে চলছিল, এখন আর তার সেরকম কিছুই মনে হচ্ছে না। সাহিত্যের পর মানিকে বুঝিয়ে বলে যে তারা যেন আর দেরি না করে, যত তাড়াতাড়ি সম্ভব শিবাকে নিয়ে যেন সেখান থেকে চলে যায়। কিন্তু মানি তখন কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ পরিস্থিতি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একদিকে শিবার স্মৃতি ফিরে আসার অপেক্ষা, আর অন্যদিকে সাহিত্যের নিজের অনুভূতিও ধীরে ধীরে বদলে যাচ্ছে। সবকিছু অনেক বেশি কঠিন হয়ে উঠছে। দৃশ্য চলে যায় রাতের বেলা। সেই রাতেই দেখা যায় সাধনা আর শিবা পাশাপাশি শুয়ে আকাশে তারা দেখতে থাকে। দুজন আগের মতোই তারা দেখতে দেখতে গল্প করতে থাকে। তবে এই সবই ছিল শিবার স্বপ্ন কিংবা ফ্ল্যাশব্যাক। দৃশ্য চলে যায় পরের দিন। সকালবেলা আবারও শিবা সাহিত্যকে নিয়ে কথা বলছিল। তখনই সাধনা সেখানে এসে হাজির হয়। সে শিবাকে বোঝানোর চেষ্টা করে যে এখন তার উচিত শুধু সাহিত্যকে নিয়ে না ভেবে নিজের স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করা, কারণ সাহিত্য তার জীবনের সবকিছু হতে পারে না। কিন্তু শিবা বলে সাহিত্যই তার জীবনের স্বপ্ন, তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ও সাহিত্য। এই কথা শুনে সাধনার আর কিচ্ছু বলার থাকে না। সে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায়। তার তো কিছুই ভালো লাগছিল না। অন্যদিকে সাধনার এমন আচরণের কারণ শিবা কিছুতেই বুঝতে পারে না। তখন মানি তাকে বলে যে আসলে সাধনা তাকে ভালোবাসে, সেজন্যই সে এমন করছে। এমনকি সাধনার সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার কারণে শিবা একসময় সাহিত্যকে চিট করেছিল। এই কথাটা শুনে শিবা ভীষণ অবাক হয়ে যায়। তবে পর মুহূর্তেই মানি বলে আরে সে আসলে মজা করছিল। কিন্তু শিবার কাছে ব্যাপারটা আর নিছক মজা বলে মনে হয় না, কারণ সাধনাকে নিয়ে সে যে অদ্ভুত স্বপ্নগুলো দেখছে সেগুলোরও তো নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। তবুও শিবা শেষ পর্যন্ত বলে সে যা করেছে সেসবের কিছুই তার মনে নেই, তাই সাধনাকে এখান থেকে চলে যেতে বলা হোক। সে সাহিত্যের সঙ্গে নিজের পুরনো জীবনটা আবারও নতুন করে শুরু করতে চায়। পরদিন সকাল হলে শিবা বলে সে নিজে রান্না করে সবাইকে খাওয়াতে চায়। তাই মানি আর সাধনাকে বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে বলে। দুজন বাজারে বেরিয়ে যেতেই শিবা চলে যায় সাহিত্যের কাছে। সেখানে গিয়ে শিবা বলে সে বুঝতে পারছে সাহিত্য যেন তাকে মনের কথা কিছু বলতে চাইছে, কিন্তু কোনোভাবেই বলতে পারছে না। আজ যেহেতু ঘর খালি, তাই সাহিত্য চাইলে এবার মন খুলে সবকিছু বলতে পারে। সাহিত্য তখন বলে তার আসলে কিছুই বলার নেই, কিন্তু শিবা থামে না। সে সাহিত্যকে বলতে থাকে সে তাকে সবসময় ভালোবাসবে, সারা জীবন ভালো রাখবে। এভাবে কথা বলতে বলতে একসময় শিবা সাহিত্যের আরো কাছে এগিয়ে যায়। সাহিত্য নিজেও পরিস্থিতি সামলাতে না পেরে ঘনিষ্ঠ হয়। ঠিক সেই মুহূর্তেই সেখানে সাধনা এসে পৌঁছায়। সামনে যা দেখছে তা দেখে সাধনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর নিজেকে সামলাতে পারে না, তাই আর কোনো কথা না বলে দ্রুত নিজের ঘরে চলে যায় আর গিয়েই দরজা বন্ধ করে দেয় এবং ভেতরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। সাধনা বুঝে যায় এই পরিস্থিতিতে থেকে আর কোনো লাভ নেই, তাই সে নিজের ব্যাগ গুছিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শিবা তো কিছুই বুঝতে পারে না হঠাৎ করে সাধনা কেন চলে যাচ্ছে। মানি তাকে কোনোভাবেই থামাতে পারে না। শিবাকে ডেকে বলে সেই পারবে সাধনাকে থামাতে। শেষ পর্যন্ত সাধনাকে থামানোর জন্য সে বাইক নিয়ে তার পেছন পেছন ছুটতে শুরু করে। কিন্তু পথে যেতে যেতে এমন একটা জায়গায় এসে মানির বাইক নষ্ট হয়ে যায় যে জায়গাটা শিবারও পরিচিত। জায়গাটা দেখেই শিবার মনে পড়ে যায় ঠিক 3 বছর আগে এই জায়গাতেই সাহিত্যের সঙ্গে তার ব্রেকআপ হয়েছিল। এবার একে একে তার হারিয়ে যাওয়া সব স্মৃতি ফিরে আসতে শুরু করে। এতদিনের সব ঘটনা যেন মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে ওঠে তার। শিবা তখন নিজের পুরনো আচরণ মনে করে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে ফিরে এসে সাহিত্যকে জানায় তার সবকিছু মনে পড়ে গেছে। গত কয়েকদিনের স্মৃতি হারিয়ে থাকার কারণে সে সাহিত্যের সঙ্গে অনেক উল্টোপাল্টা আচরণ করেছে। সাধনার কাছে যাওয়ার আগে সে তার কাছে ক্ষমাও চায়। সাহিত্য তখন বলে ক্ষমা আসলে তারই চাওয়া উচিত, কারণ 3 বছর আগে সেই শিবার মনে গভীর কষ্ট দিয়েছিল। এরপর আর দেরি না করে শিবা জয়পুরের উদ্দেশ্যে রওনা হয়। তার একটাই উদ্দেশ্য সাধনার কাছে ফিরে যাওয়া। সেদিন রাতে চাঁদ তারার নিচে দুজন আবারও পাশাপাশি বসে। তারা দেখতে দেখতে শিবার মনে পড়ে যায় বহুদিন আগে ঠিক এই রকমই একটা রাতে সাধনার সঙ্গে তার কি কি কথা হয়েছিল। শিবা সেই একই কথাগুলো আবারও বলতে শুরু করে আর সাধনা বুঝতে পারে তার স্মৃতি পুরোপুরি ফিরে এসেছে, কারণ এই কথাগুলো শিবা তাকে আগেও বলেছিল ঠিক তাদের প্রথম সেই রোমান্টিক রাত্রিতে। এরপর সে সাধনাকে জিজ্ঞেস করে তার কি কোনো বয়ফ্রেন্ড আছে। আসলে স্মৃতি হারিয়ে যাওয়ার পর সাধনা তাকে বলেছিল যে তার একজন বয়ফ্রেন্ড আছে আর সে সেই বয়ফ্রেন্ডের জন্যই অপেক্ষা করছে। সাধনা তখন মুচকি হেসে বলে
তার সেই অপেক্ষা শেষ হয়েছে, কারণ তার বয়ফ্রেন্ড ফিরে এসেছে। এভাবেই শিবা আর সাধনা আবারও এক হয়ে যায়, আর এরই সাথে তাদের এই ভালোবাসার গল্পটারও হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।